প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রতিদিনকার মতো আজও তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি নতুন টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস নিয়েছি হলো ফিজিক্স পেপার 1 চ্যাপ্টার 2 থেকে। তো চ্যাপ্টার 2 নিশ্চয়ই তোমরা জানো যে ভেক্টর অধ্যায়। তো আজকে ওই অধ্যায়ের উপর আমার লেকচার নং হচ্ছে 3। তো আগের লেকচারগুলো ধারাবাহিকতায় আজকে আমরা নতুন লেকচার সাজিয়েছি। গত লেকচারগুলোতে তোমরা দেখেছিলে যে লব্ধি ভেক্টরের মান সামুদ্রিকের সূত্র থেকে আমরা নির্ণয় করেছি। লব্ধি ভেক্টরের দিক আমরা কিভাবে বের করেছি সেটা তোমরা আমার গত ক্লাসে দেখেছো। তো আজকে এই লব্ধি ভেক্টরটাকে কিভাবে ভাগ করা যায় সেই ভাগগুলো আমরা আজকে দেখব। তো এই যে ভেক্টর ভাগ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলবো হলো ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। তো আজকে আমাদের টপিকস হচ্ছে ভেক্টর বিশ্লেষণ। ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর বিভাজন। তো প্রথমেই সংজ্ঞা আমরা জেনে নিই ভেক্টর বিভাজন কাকে বলে। একটি ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। তো এই যে আমরা বললাম যে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ এটা করে থাকি কার সাপেক্ষে? নিশ্চয়ই তোমরা জানো যে এটা করতে হবে আমাদের একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো কি? যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থা নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো এই প্রসঙ্গ কাঠামো আমরা একমাত্রিক বিবেচনা করতে পারি। একমাত্রিক যখন বিবেচনা করব তখন তার একটা অংশ পাওয়া যাবে। আর যদি দ্বিমাত্রিক বিবেচনা করি তাহলে তার দুটো অংশ পাওয়া যাবে। আমরা যদি ত্রিমাত্রিক বিবেচনা করি তাহলে তার তিনটা অংশ পাওয়া যাবে। তো এখন আজকে আমরা দ্বিমাত্রিকের বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখি। দ্বিমাত্রিক ক্ষেত্রে কি হবে? তার দুইটা অক্ষ থাকবে। নিশ্চয়ই অক্ষগুলো তোমরা জানো যে এক্স একটা অক্ষ হলে আর একটা অক্ষ হবে ওয়াই। তো এই দুটো অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে আছে, এটা আমরা বিবেচনা করি। এখন এই দুটো অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান আমি ধরে নিলাম, কোনো বিন্দুর অবস্থান সেটাকে আর ভেক্টর দিয়ে আমি প্রকাশ করলাম। কোনো ব্যক্তির অবস্থানকে আমরা আর ভেক্টর দিয়ে নির্দেশ করলাম। এই আর ভেক্টরটাকে আমরা দুটা ভাগে ভাগ করব। দুটা ভাগে ভাগ বলতে যেহেতু আমার এখানে দ্বিমাত্রিক কাঠামো রয়েছে, দ্বিমাত্রিক কাঠামোর মধ্যে এক্স অক্ষের মধ্যে কতটুকু আছে, ওয়াই অক্ষের মধ্যে কতটুকু আছে, আমরা সেটা এখন নির্ণয় করে দেখব। তো এখন এই লব্ধি ভেক্টর আর কে এক্স অক্ষ বরাবর অংশ পরিমাণ বের করার জন্য এই আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, আমি সেই কোণটা আমরা এখান থেকে ধরে নিলাম। সেই কোণটা হচ্ছে এখানে আলফা। সেই কোণটা হচ্ছে এখানে আলফা। তো আলফা কোণ যদি এক্স অক্ষের সাথে থাকে, আর যেহেতু এখানে তোমার দুটাই অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করছে, তাহলে এইটা কি হবে? এটা হবে 90 মাইনাস আলফা। তোমরা নিশ্চয়ই তাই বলবে 90 মাইনাস হচ্ছে আলফা। এই অংশটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এই অংশটা হচ্ছে আমার এই ভেক্টর, এই কোণের পরিমাণটা হচ্ছে এটা। তো যাই হোক, আমার ওটা না হলে আমি চলবে, এটা ছাড়াই আমি তোমাদের একটু সহজ করার চেষ্টা করছি। তো এইটা করার জন্য এই এক্স অক্ষ বরাবর অংশ কতটুকু রয়েছে আমি যদি এটাকে নির্ণয় করি, আমি এখানে ও বিন্দু দিলাম মূল বিন্দু। তো এটা করার জন্য আমরা কি করব? এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। যদি এটা লম্ব অঙ্কন করি তাহলে আমার এটা কি হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে অত্রিভুজ, এটা হচ্ছে ভূমি। এই অত্রিভুজ ভূমি আর এটা হচ্ছে লম্ব। তো অত্রিভুজ ভূমি এবং লম্ব যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা এখন এই অংশটা আমরা বের করতে চাই, ভূমির অংশটা আমরা বের করতে চাই। আর ভূমির অংশ বরাবর যে অংশটা থাকে, ভূমির বরাবর যে অংশটা থাকে তাকে আমরা বলি আনুভূমিক উপাংশ বা অনুভূমিক উপাংশ। আমরা এটাকে বলে থাকি। তো এই আনুভূমিক উপাংশের পরিমাণটা আমরা বের করতে চাই। তবে এইটা বের করার জন্য আমাকে নিতে হবে হলো ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র আমাকে এখানে ব্যবহার করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো আমি যখন এখানে কোণ অঙ্কন করেছি তখন এটা ভূমি হয়ে গেছে, আর এটা যেহেতু আমি লম্ব অঙ্কন করেছি এটা লম্ব, তাহলে এটা হচ্ছে অত্রিভুজ। তা আমি বের করছি হলো ভূমি।
তাহলে ভূমি আর আমার এখানে অতিভুজ আর সেটা আমার জানা আছে, তাহলে যে একটা অজানা আর একটা জানা, এই দুইটার সাথে তুলনা করে আমাকে বের করতে হবে। তো এই ভূমি এবং অতিভুজ কার সম্পর্ক রয়েছে, কার সাথে সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই তোমরা বলবা যে এটা সম্পর্ক আছে হলো যে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কস। তাহলে যদি কস হয়ে থাকে আমরা তাহলে কি লিখি এটা, যে কস আলফা, এটা সমান আমরা লিখতে পারি হলো এখানে ভূমি, হ্যাঁ, ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার কি, ভূমিটা যদি আমি এখানে বলি হলো ভূমিটা হচ্ছে আর এক্স, মানে ভূমি বরাবর আমার অংশটা হচ্ছে আর এক্স, আর আমরা জাস্ট মান বিবেচনা করছি এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে আর এক্স ডিভাইডেড বাই অত্রিভুজ। অত্রিভুজের মধ্যে কি আছে এখানে, আর অত্রিভুজের মধ্যে আমার আছে হলো আর ভেক্টর, তাহলে আমি এখানে শুধু আর ভেক্টরের মানটা আমরা বিবেচনা করলাম। এবার যদি আমরা এখান থেকে এটা কার সমান পেয়েছি, এটা পেয়েছি হলো কজ আলফা। এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো, যে আর এক্স সমান হচ্ছে আর কজ আলফা। তাহলে এই যে আমরা এখানে পেলাম, এটাকে আমরা বলি হলো আনুভূমিক বা অনুভূমিক অংশ। এই আর ভেক্টরের অনুভূমিক অংশের পরিমাণ হচ্ছে আর কস থিটা। তোমাকে মনে রাখতে হবে এটা ভূমি বরাবর যে অংশটা থাকে তাকে বলা হয় আনুভূমিক উপাংশ, আর এই আর ভেক্টরের আনুভূমিক উপাংশ আমরা পেলাম হলো আর কস আলফা। তাহলে আমরা এখানে লিখে দিলাম হলো যে আর কস আলফা। এবার আমরা উলম্ব উপাংশটা আমরা বের করব। উলম্ব উপাংশ বরাবর কতটুকু আছে, এই উলম্ব উপাংশ পরিমাণ যদি বের করি, হ্যাঁ, উলম্ব উপাংশ পরিমাণ বের করলে দেখো এখানে আমি লম্ব অঙ্কন করেছি, আমি যদি এখানে একইভাবে আমি লম্ব অঙ্কন করতে পারি না? তো লম্ব অঙ্কন করলে তাহলে এই বাহু সমান এই বাহু হবে, আর এটা আমার কি হয়ে গেল, এটা আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্র যদি হয়, এখন আমি যদি এই লম্ব অংশটা বের করতে চাই তো লম্ব অংশের সাথে অতিভুজের সম্পর্ক আনতে হবে। নিশ্চয়ই তোমরা বলবো লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে সাইন এখানে কি আলফা আছে, নিশ্চয়ই আলফা হবে, আর এখানে তোমার আছে হলো লম্ব, নিচে এখানে হবে হলো অত্রিভুজ, হ্যাঁ, অত্রিভুজ। তাহলে এখানে আমি যদি লম্ব অংশটা নিয়ে আসি, লম্ব অংশটাকে আমি যদি এখানে প্রকাশ করি আর ওয়াই, আর অত্রিভুজটা হচ্ছে আমার এখানে আর, তাহলে আমি আর গুণ, এখানে আছে হলো আমার সাইন আলফা, আর গুণ করলে আমরা পাবো হলো আর ওয়াই সমান আর সাইন আলফা। এটা হচ্ছে আমার উলম্ব অংশের পরিমাণ। তার মানে আমি এখানে অক্ষ বরাবর যে অংশটা রয়েছে সেটাকে আমরা উলম্ব অংশ বললাম, আর উলম্ব অংশের পরিমাণটা পেলাম হলো আর ওয়াই ইকুয়াল আর সাইন আলফা। তাহলে আমরা এখানে ইচ্ছা করে লিখতে পারি যে এখানে এটা হচ্ছে আর ওয়াই ইকুয়াল আর সাইন আলফা। তাহলে আমি উলম্ব অংশের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমি কি করলাম, আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম এই আরেকটি ভেক্টর, এই আর ভেক্টরকে এক্স অক্ষ বরাবর বিভাজন করলাম, এক্স অক্ষ বরাবর যে অংশটা পেলাম এটা হচ্ছে আনুভূমিক অংশ, সেটা আমরা পেলাম হলো আর কস আলফা, আর উলম্ব অংশ বরাবর যে অংশটা সেটা আমরা পেলাম হলো আর সাইন আলফা। এটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে একটি ভেক্টরকে দুটি অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি, হ্যাঁ, আর এইখানে যদি এরা যদি পরস্পর সাথে অক্ষ দুটো যদি আমার পরস্পর সাথে লম্বভাবে থাকে, এই লম্বভাবে থাকলে তখন আমরা এখানে বের করতে পারি হলো যে আর কস আলফা, আর কস আলফা, আর এখানে হচ্ছে আর সাইন আলফা। তো এখানে আমি আর না দিয়ে অন্য যে কোনো প্রতীক দিয়ে আমরা তা করতে পারি। অন্য যে কোনো প্রতীক দিয়ে কি হবে, ধরে নাও আমি আমার একটা অবস্থান ভেক্টর বা আমার প্রযুক্ত বল হচ্ছে এফ, তো এফ যদি হয় তাহলে আমার এখানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যদি আমি অংশ বের করতে চাই, আর এখানে যদি আমার এটা থিটা কোণ হয়, যদি কোণটা হয় থিটা, তাহলে আমি এখানে কি লিখব, আমরা লিখব হলো এখানে আনুভূমিক অংশের পরিমাণ, ওই এফ এক্সটা আমরা লিখে দিব এখানে, যে এফ এক্স ইকুয়াল হচ্ছে এফ কস থিটা, আর এখানে এই এফ ওয়াই এর অংশটা আমরা লিখব হলো যে এফ ওয়াই হচ্ছে এফ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আমি দেখো এই এফ ভেক্টরকে দুটো অংশ বরাবর আমি বিভাজন করলাম, দুটো অংশ বরাবর বিভাজিত অংশ আমার হলো এফ কস থিটা, আর এখানে হচ্ছে এফ সাইন থিটা। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমরা এখানে দেখালাম হলো যে এই অক্ষ দুটি পরস্পর সাথে লম্ব, এবং এখানে তারা থিটা কোণ আলফা কোণ উৎপন্ন করেছে বলে এটা দেখালাম, থিটা কোণের ক্ষেত্রে আমরা এটা দেখালাম। তো একটু ভিন্নতাও রয়েছে। ভিন্নতা কি হবে, যদি এই অক্ষগুলো যদি পরস্পর সাথে লম্ব না থাকে এবং এই লব্ধিটা যদি দুটো অক্ষের সাথে ভিন্ন ভিন্ন কোণ তৈরি করে তাহলে কি হবে, ভিন্ন ভিন্ন কোণ যদি তৈরি করে তাহলে কি হবে। যেমন আমি এটাকে একটু মুছে দিয়ে আমি কাজটা করছি,
মুছে দিয়ে কাজটা করলে আমরা এখানে এই আর ভেক্টর এটি রয়ে গেল, এখানে শুধু আমরা লম্ব না রেখে আমরা এরকম করে দিলাম, আর এখানে আমি এটা আলফা দেখাচ্ছি আর এটাকে বিটা দেখালাম। তাহলে এটা কি আছে, পরস্পর সাথে ভিন্ন দুইটা কোণে অবস্থান করছে। হ্যাঁ, এই আর ভেক্টরটা দুইটা ভিন্ন ভিন্ন কোণে অবস্থান করছে। যদি এরকম ভিন্ন কোণে অবস্থান করে তাহলে আমার এখানে এই অংশটা এক্স অক্ষ বরাবর অংশটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর অংশটা কি হবে, এটা আমরা এখানে একটু দেখি। খেয়াল করো, তো এটাকে আমি ওই পুরো প্রুফ না করে, আমরা একদম প্রমাণে না গিয়ে আমি তোমাকে একটু শর্ট একটা ধারণা দিয়ে দিই যে যেটা আমরা সহজে করতে পারবো। আর এটা দিয়ে আমাদের সাধারণত অঙ্ক ওরকম করতে হয় না। হ্যাঁ, এটা জাস্ট তোমাদের জানার জন্য জাস্ট বলে দেওয়া। আমাদের অঙ্কের যে বিষয়গুলো বা আলোচ্য বিষয়গুলো সাধারণত দুটি অক্ষ পরস্পর সাথে লম্ব বিবেচনা করে কাজটা করে থাকি। তারপর আমরা এটা শিখে নিব। আমরা শিখে নিতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে যদি এটা এরকম হয়, তাহলে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর অংশটা যদি আমি বলি আর এক্স, এই আর এক্স হবে, যখন আমি এই এক্স অক্ষ বরাবর বিবেচনা করেছি তখন আমাকে আর লিখতে হবে, উপরে সাইন লিখব। সাইনটা কি হবে, আমি যখন এই এক্স অক্ষ বরাবর বিবেচনা করছি তখন আমাকে এখানে বিটা কোণ দিতে হবে, আর নিচে লিখব হলো যে সাইন আলফা প্লাস বিটা। তার মানে এই দুইটা কোণের সমষ্টিকে নিচে লিখতে হবে এবং ভাগ দিতে হবে। এটি হয়ে গেল আমার আর এক্স বরাবর, মানে ভূমি বরাবর যে অংশটা, সেটা আমি এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যদি এখানে লিখি যে আর ওয়াই উলম্বভাবে অংশটা কি, তাহলে উলম্বভাবে অংশ যদি হয় তাহলে আমার এই কোণের তাহলে বিপরীত কোণ হচ্ছে এটা, তখন আমরা এখানে লিখবো হলো আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা প্রুফ আছে, তোমরা হয়তো ম্যাথমেটিকে এরকম প্রুফ পাবা। আমরা এখানে ম্যাথমেটিক্যাল প্রুফটা করতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা একটু শর্ট করতে চাচ্ছি বিষয়টার মধ্যে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এখানে আর এক্স এর পরিমাণ, অর্থাৎ অনুভূমিকভাবে যে অংশটা, অনুভূমিকভাবে কোণ আছে আলফা, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে বিটা। এই উপরে বসবে হলো বিটা, আর থাকবে যেহেতু এখানে আমার আর অবধি ভেক্টর, আর নিচে আমার ভাগ করে দিব হলো সাইন আলফা প্লাস বিটা, মানে দুই কোণের সমষ্টি দিয়ে আমরা সমষ্টির সাইনের মান দিয়ে আমরা ভাগ করে দিব। আর যদি আমি এখানে আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি চিন্তা করি তাহলে সেটা হবে আর এখানে সাইন, যেহেতু এটার বিপরীত কোণ হচ্ছে আলফা, আমরা আলফা দিলাম, আর এখানে হলো সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখতে পেলাম? আমরা শিখতে পেলাম যে প্রথম আমরা শিখলাম যে দুটি অক্ষ যদি পরস্পর লম্ব থাকে, ওই লম্ব দুটি অক্ষের সাপেক্ষে যদি কোনো বিন্দুর অবস্থান আমরা ভাগ করতে চাই দুটি অক্ষ বরাবর, তাহলে আমরা ভাগের ক্ষেত্রে কীভাবে ভাগ করলাম সেটা দেখলাম। আর যদি এখানে পরস্পরের সাথে ভিন্ন কোণে যদি থাকে, ওই ভেক্টরটি লব্ধি ভেক্টর যদি পরস্পরের সাথে ভিন্ন কোণে থাকে, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কী পাওয়া যায়, কোন অংশটা পাওয়া যায়, সেটা আমরা এখানে দেখে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু ভিন্ন দিকে যাই, একটু ভিন্নতা একটু আলোচনা করি। আর নিশ্চয়ই তোমরা বাসায় দেখছো এবং এই অধ্যায়টাকে তোমরা একটু হার্ড বলে মনে করছো, তবে আমি বলবো যে এই বিষয়টাকে হার্ড হিসেবে বিবেচনা না করে এটাকে তোমরা একটু বোঝার শেখার চেষ্টা করো, কারণ হুবহু বিষয়গুলো তোমার ম্যাথমেটিক্যালে রয়েছে। তোমরা ম্যাথের মধ্যে, হায়ার ম্যাথের মধ্যে তোমরা এই যে ভেক্টর একটা চ্যাপ্টার পাবে, সেখানে এই আলোচনাগুলো আছে। তবে আমি মনে করি আমার ফিজিক্সে যদি তোমরা ভালো শিখে নাও তাহলে ম্যাথমেটিক্যাল তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। তো এখন একটু আগে তোমাদের বলেছিলাম যে আমার প্রসঙ্গ কাঠামোটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। আমি যদি কোনো বস্তুর অবস্থান একটা অংশ দিয়ে প্রকাশ করি, একটা অংশ বলতে হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ আর নাহলে উচ্চতা, যদি একটা অবস্থা আমরা নির্ণয় করি তাহলে আমরা একটা প্রসঙ্গ কাঠামো নিয়ে একটা অক্ষর সাহায্য নিয়ে থাকি, তখন তাকে আমরা বলি হলো একমাত্রিক। যদি কোনো বস্তুর অবস্থান দুইটা পরিমাপ করতে হয়, কোনো বস্তু অবস্থান প্রকাশ করার জন্য দুইটা অক্ষের সাহায্য নিতে হয়, তাহলে সেটাকে আমরা দ্বিমাত্রিক বলি। কোনো বস্তুর অবস্থান যখন আমি তিনটা অক্ষ বরাবর প্রকাশ করব তখন সেটাকে আমরা ত্রিমাত্রিক বলবো। এটা সহজ ভাষায় আমি যদি বলি, যেমন আমার মাথা থেকে যদি একটা চুল ছিঁড়ে নিয়ে আসি, আর তোমাকে যদি বলা হয় যে আমার এই চুলের পরিমাপ, আমার চুলটাকে পরিমাপ করো, তাহলে তুমি চুলটাকে কী পরিমাপ করবা? তুমি চুলের জাস্ট দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারবা সাধারণভাবে, তাই না? তাহলে দৈর্ঘ্য যদি পরিমাপ করো তাহলে তুমি দৈর্ঘ্য প্রকাশ করছো, আর কিছু প্রকাশ করতে পারছো না, তাহলে এই চুলের যে অবস্থান সেটাকে আমরা বলি হলো একমাত্রিক অবস্থান। একইভাবে আমি তোমাকে বললাম যে তোমার সামনে এই বোর্ডটা দিয়ে দেওয়া হলো, হ্যাঁ,
হ্যাঁ, এই বোর্ড যদি দেওয়া থাকে তাহলে এই বোর্ডের অবস্থান তুমি নির্ণয় করবা। তাহলে বোর্ডের অবস্থান যদি নির্ণয় করো, বোর্ডটা না হোক আমরা যদি এখানে বোর্ড ছাড়া অন্য তোমার খাতা থেকে একটা পিসটা ছিঁড়ে দেওয়া হলো, বলা হলো তুমি এটা তার পরিমাপ করো, তখন ওই খাতার পিসটার কি পরিমাপ করবে? তুমি দৈর্ঘ্য পরিমাপ করবা এবং প্রস্থ পরিমাপ করবা, তার ক্ষেত্রফল নির্ণয়, তারপর তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, তাই না? তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটা তুমি এখান থেকে নিচ্ছ, প্রকাশ করছো, দুইটা মাধ্যমে প্রকাশ করছো, একটা দৈর্ঘ্যের আর একটা হচ্ছে প্রস্থে। তার মানে দুইটা প্রসঙ্গ কাঠামো এখানে তোমার দুইটা প্রসঙ্গ কাঠামো, দুইটা অক্ষকে তুমি এখানে বিবেচনা করেছো। একইভাবে তোমাকে যদি বলা হয় পুরো একটা বই তোমার সামনে দেওয়া হলো, তোমাকে পরিমাপ করতে দেওয়া হলো, তখন তুমি ওই বইয়ের কি পরিমাপ করবা? তুমি ওই বইয়ের দৈর্ঘ্য কত পরিমাপ করবা, প্রস্থ কত পরিমাপ করবা এবং তার উচ্চতা কত সেটাও তুমি পরিমাপ করবা, তাই না? তাহলে এই যে তুমি এই বইয়ের অবস্থান প্রকাশ করছো, তাহলে তুমি তিনটা কাঠামোর সাহায্য নিয়েছো, তাই না? তো তিনটা কাঠামোর সাহায্য নেওয়াতে তখন আমরা তাকে বলি হলো ত্রিমাত্রিক অবস্থায়। তো এই যে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, এই কথাগুলোর মধ্যে আমি একটু লিখে তোমাদের আরেকটু ক্লিয়ার করি। আমি এখানে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এই তিনটা অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে আছে, এই তিনটা অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে আছে, এটা বিবেচনা করা যায়। তো এই লম্বভাবে থাকা অবস্থায় আমরা তার মূল বিন্দুকে ধরে নিলাম 0। তো এই লম্বভাবে থাকা অবস্থায় আমি এক্স অক্ষ বরাবর যদি এই ভেক্টরের, যে আমি ভেক্টর বিবেচনা করব, ওই ভেক্টরের মান যদি ধরে নিই, আমি এক্স বিবেচনা করলাম, এক্স অক্ষ বরাবর তার মান হচ্ছে এক্স। আর তাহলে আমার দিক, যেহেতু ভেক্টর রাশি, তাহলে তার দিকও প্রকাশ করতে হবে। আর এই দিক, এক্স অক্ষ বরাবর দিক প্রকাশ করার জন্য আমরা একটা একক ভেক্টর সাহায্য নিই, সেটা হচ্ছে আই। আবার ওয়াই অক্ষ বরাবর তার দিক প্রকাশ করার জন্য আমরা একটি একক ভেক্টরের সাহায্য নিই, সেটা হচ্ছে জে। আবার এখানে জেড অক্ষ বরাবর এই ভেক্টরে, জেড অক্ষ বরাবর ভেক্টরের মান আমরা জেড দিয়ে প্রকাশ করি, আর তার দিক প্রকাশ করার জন্য আমরা এখানে কে একক ভেক্টরের সাহায্য নিয়ে থাকি। আমি আবার রিপিট করছি যে আমরা এই ত্রিমাত্রিক কাঠামো, এটাকে আমরা বলি হলো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে বলা হবে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা তিনটি অক্ষ যদি বিবেচনা করি, এই তিনটি অক্ষ বরাবর আমরা যে মান এবং দিক দুটাকে প্রকাশ করার জন্য, আমি মান শুধু এক্স অক্ষ বরাবর এক্স দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু দিক প্রকাশ করার জন্য আমি একটা একক ভেক্টরের সাহায্য নিই, সেটা হচ্ছে আই, এবং এটা সবসময় আই থাকবে এক্স অক্ষ বরাবর। আবার ওয়াই অক্ষ বরাবর আমি একটি একক ভেক্টরের সাহায্য নিই, সেই মান প্রকাশ করব ওয়াই দিয়ে, কিন্তু দিক প্রকাশ করার জন্য আমি একটি একক ভেক্টরের সাহায্য নিই, সেটা হচ্ছে জে। আবার জেড অক্ষ বরাবর একইভাবে আমি মান প্রকাশ করব জেড দিয়ে, কিন্তু তার দিক প্রকাশ করার জন্য, দিক বোঝানোর জন্য আমরা একটি একক ভেক্টরের সাহায্য নিই, সেটা হচ্ছে কে। এই তিনটি অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর নিয়েছি, এই তিনটি একক ভেক্টরকে একসাথে বলা হয় আয়ত একক ভেক্টর। কি বলা হবে? আয়ত একক ভেক্টর। তো এই আয়ত একক ভেক্টর সংজ্ঞাটা যদি আমরা একটু রিপিট করি, তাহলে বলতে পারি যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ, যথাক্রমে এক্স, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর ব্যবহৃত তিনটি একক ভেক্টর, যথাক্রমে আই, জে, কে আয়ত একক ভেক্টর বলা হয়। তো এই আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি কোনো বস্তুর অবস্থান প্রকাশ করি, কোনো বস্তুর অবস্থান প্রকাশ করার জন্য আমরা ধরে নিলাম যে আর একটি অবস্থান ভেক্টর, এই আর অবস্থান ভেক্টরকে আমি এক্স অক্ষ বরাবর যদি আমি নিতে চাই, তাহলে সেটা অংশ হবে কি এক্স আই, ক্লিয়ার? আবার ওয়াই অক্ষ বরাবর অংশ যদি হয়, তাহলে ওয়াই জে। আবার জেড অক্ষ বরাবর যদি অংশ হয়, তাহলে সেটা আমরা লিখবো হলো জেড কে। এই যে দেখো, আমি এই আর অবস্থান ভেক্টরকে তিনটি অক্ষ বরাবর আমি মান এবং দিককে প্রকাশ করলাম, ক্লিয়ার? এখন এই ভেক্টরের এই অংশগুলোকে আমরা বলি হলো উপাংশ। কি বলবো আমরা এটাকে? উপাংশ বলবো। যে এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, জেড অক্ষ বরাবর উপাংশ, এই তিনটি অক্ষ বরাবর আর ভেক্টরের আর একটা অবস্থান ভেক্টর তার
অংশের পরিমাণ, উপাংশগুলো এখানে রয়েছে। এখন কোনো ভেক্টরের উপাংশ যদি দেয়া থাকে, ওই ভেক্টর উপাংশ থেকে তার মান কি করে বের করা যায়, তার মান বের করার জন্য তোমাদের আমরা এখানে একটা সূত্র জাস্ট তোমাকে দিয়ে দিব যে আর মান শুধু এটা প্রকাশ করে প্রতীক দিয়ে, আর এটা সমান হচ্ছে মোড অফ আর ভেক্টর, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে এখানে আমরা রুট ওভার হিসেবে লিখব। রুট ওভারের মধ্যে কি আছে, এক্স অক্ষ বরাবর আর যা আছে তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর যা আছে, ওয়াই অক্ষ বরাবর যা আছে ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস জেড অক্ষ বরাবর যা আছে তার উপরে স্কোয়ার। তার মানে তোমাকে মনে রাখতে হবে এটা কোনো ভেক্টর উপাংশ যদি থাকে, ওই ভেক্টর উপাংশ থেকে তার মান বের করতে হলে কি করতে হবে, তার উপাংশগুলোর বর্গের সমষ্টির বর্গমূল করতে হবে, বর্গের সমষ্টির বর্গমূল করতে হবে। ক্লিয়ার? তার মানে যে কোনো একটা ভেক্টর থাকবে, ওই ভেক্টরে উপাংশ যদি থাকে, সেই উপাংশ থেকে যদি আমরা তার মান বের করতে চাই, তাহলে তার ওই ভেক্টর মানের তার যে উপাংশ থাকবে সেই উপাংশগুলোর বর্গের সমষ্টি করে বর্গমূল করতে হবে। ক্লিয়ার? এখন আমি এটা ত্রিমাত্রিকের ক্ষেত্রে দেখিয়েছি। হ্যাঁ, কখনো কখনো এটা আমার দ্বিমাত্রিক হতে পারে, একমাত্রিকও হতে পারে কীরকম, যেমন আমি যদি এখানে আর দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি, যদি এক্স অক্ষ বরাবর দেখাই তাহলে হচ্ছে এক্স আই। আমি যদি এটাকে আবার যদি দুটো অক্ষ বরাবর দেখাই, তো আমি দুটো অক্ষ বরাবর দেখাইতে পারি হলো এক্স আই প্লাস ও ওয়াই জে, দুটো অক্ষ বরাবর হলো। আর আমরা তো যে অলরেডি আমরা তিনটি অক্ষ বরাবর দেখালাম যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আমার তিনটি অক্ষ বরাবর আমি এখানে অংশগুলো আমি প্রকাশ করে ফেললাম। ঠিক আছে? তো আমি এদের প্রত্যেকটারে আমার মান বের করতে পারবো। যদি আমি এটার মান বের করতে চাই তাহলে কি হবে, এটার মান যদি বের করতে চাই তাহলে রুট ওভার এক্স স্কোয়ার হবে, আর এটার মান যদি বের করতে চাই তাহলে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আর এটার ক্ষেত্রে তো আমি অলরেডি মান তোমাদেরকে দেখিয়ে দিলাম। বুঝতে পারছি আমরা কথাগুলো? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করলাম, আজকে ভেক্টর বিশ্লেষণ বিষয়ে আমরা একটু দেখলাম, ভেক্টর বিশ্লেষণ করে তার বিভিন্ন উপাংশগুলো আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তোমরা এগুলো তোমাদের বাসায় বই থেকে আরও দেখবে। হ্যাঁ, আমরা আরও আগামী ক্লাসে আরও নতুন কিছু নিয়ে আসবো। তবে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।